তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কোভিড স্টাডি। তো আজকে আমরা লুসেন্ট কেমিস্ট্রির 15 নম্বর চ্যাপ্টার, যেটা হচ্ছে কমন ফ্যাক্ট, এটি নিয়ে আলোচনা করব। এর আগে আমরা 13 নম্বর চ্যাপ্টারে পড়েছিলাম যে কমন ফ্যাক্টস অ্যাবাউট সাম মেটাল। তো এটা শুধু আমরা পড়বো কমন ফ্যাক্ট। তো এখান থেকে প্রায় পরীক্ষায় প্রশ্ন আসে, তো ভালো করে দেখে নেওয়া যাক। তো ফ্রেন্ডস, বলে রাখি, তোমরা যদি লুসেন্ট ফিজিক্স কমপ্লিট করে না থাকো, তো আমার চ্যানেলে সম্পূর্ণ প্লে লিস্ট করা আছে লুসেন্ট ফিজিক্সের, ওখান থেকে কমপ্লিট করে নিতে পারো। তো আজকে আমরা কেমিস্ট্রির 15 নম্বর চ্যাপ্টার নিয়ে আলোচনা করছি। দেখো, প্রথমে বলা হচ্ছে যে ক্রিপ্টন ইজ ইউজড ইন এয়ারপোর্ট ল্যান্ডিং লাইটস ইন লাইট হাউসেস। তো ক্রিপ্টন কোথায় কাজে লাগে? এয়ারপোর্টে ক্রিপ্টন ব্যবহার করা হয় লাইটস অ্যান্ড লাইট হাউসের জন্য। তো ক্রিপ্টনটা কি? ক্রিপ্টন হচ্ছে ফ্রেন্ডস একটা নিষ্ক্রিয় মৌল। ক্রিপ্টন হচ্ছে গ্রুপ 18 অবস্থিত। গ্রুপ 18 কী কী অবস্থিত মনে রাখবে? গ্রুপ 18তে অবস্থিত হিলিয়াম, নিয়ন, অর্গান, ক্রিপ্টন, জেনন এবং রেডন। ঠিক আছে, তো এর মধ্যে ক্রিপ্টনটা মনে রাখবে, ক্রিপ্টন হচ্ছে একটা নিষ্ক্রিয় এলিমেন্ট। তো সেটা এয়ারপোর্টে ল্যান্ডিংয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো এরপর দেখো, এখানে দেওয়া আছে বিভিন্ন ক্যাটালিস্ট দেওয়া আছে এবং প্রসেস, তারা কী পদ্ধতিতে অংশগ্রহণ করে। তো ক্যাটালিস্ট মানে হচ্ছে বাংলায় অনুঘটক। তো দেখো, অনুঘটক কাকে বলে? যারা বিক্রিয়ায় সাহায্য করে। ঠিক আছে, মানে কোনো একটা বিক্রিয়া ঘটাতে, কোনো একটা বিক্রিয়ার গতিকে নিয়ন্ত্রিত করে, আস্তে বা ধীরে, সেটা অনুঘটকের উপর নির্ভর করবে। তো দেখো, প্রথমে কি দেওয়া আছে? প্রথমে দেওয়া আছে যে ফেরাস প্লাস এমো মানে হচ্ছে মলিবডিনাম। এটা কি ব্যবহার করাতে হয়? এটা হচ্ছে সিনথেসিস অফ অ্যামোনিয়া। অ্যামোনিয়া তৈরিতে ব্যবহার করা হয় ফেরাস আর মলিবডিনাম। তো ফ্রেন্ডস, এটা আমরা এর আগের চ্যাপ্টারে পড়েছি। দেখবো হেবার পদ্ধতি সম্পর্কে কি তৈরি হচ্ছে, যেখানে হাইড্রোজেন আর নাইট্রোজেন মিলে তৈরি হচ্ছে, যেখানে অনুঘটক রূপে ব্যবহৃত হচ্ছে ফেরাস আর মলিবডিনাম। তো এরপরে দেখো, নিকেল অনুঘটক রূপে ব্যবহৃত হয় কোন পদ্ধতিতে? সেটা হচ্ছে হাইড্রোজেনেশন পদ্ধতিতে, সিনথেসিস অফ বনস্পতি ঘি। তো ফ্রেন্ডস, যেখানে আছে যে বনস্পতি ঘিতে অনুঘটক রূপে ব্যবহৃত হয় কি, তখন উত্তর হবে নিকেল। পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসে। তো এরপর দেখো, নেক্সট হচ্ছে প্লাটিনাম কার অনুঘটক হিসেবে ব্যবহার করা হয়? সিনথেসিস অফ H2SO4 বাই কন্ট্যাক্ট প্রসেস। তো কন্ট্যাক্ট প্রসেসে H2SO4 উৎপন্ন করতে প্লাটিনাম অনুঘটক হিসেবে কাজ করে। নেক্সট দেখো, NO। তো এটা কী কাজে লাগে? দেখো, ইন দি ম্যানুফ্যাকচার অফ H2SO4 উৎপন্ন করতে বাই দ্য লিড চেম্বার প্রসেস পদ্ধতির মাধ্যমে। তো ফ্রেন্ডস, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে হট Al2O3। তো Al2O3টা কি? Al2O3 এটাকে আমরা বক্সাইট বলে থাকি। এটার নাম হচ্ছে বক্সাইট। এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের একটা আকরিক, বা একে অ্যালুমিনিয়াম অক্সাইডও বলা হয়। এটাকে বক্সাইট বলা হয়। এটা বক্সাইটের সংকেত বললে এটা হবে। ঠিক আছে, তো এটা কী কাজে লাগে? দেখো, এই অনুঘটকটা ইন দি প্রিপারেশন অফ ইথার ফ্রম অ্যালকোহল। তো অ্যালকোহল থেকে ইথার তৈরি করতে অনুঘটক রূপে ব্যবহার করা হয় Al2O3। নেক্সট দেখো, CuCl2 কপার ক্লোরাইড কী কাজে লাগে? প্রিপারেশন অফ ক্লোরিন গ্যাস বাই ডিকন প্রসেস। তো ডিকন প্রসেসে বা ডিকন পদ্ধতিতে ক্লোরিন প্রস্তুতিতে কাজে লাগে কপার ক্লোরাইড। তো এরপর দেখো, সাম ইম্পর্টেন্ট এক্সপ্লোসিভ। তো এবার আমরা পড়ব বিভিন্ন এক্সপ্লোসিভ বা বিস্ফোরক সম্বন্ধে। তো বিস্ফোরকের মধ্যে প্রথমেই যেটা আসছে, দেখো, ডিনামাইট বলা হয় যাকে, ডিনামাইট। তো দেখো, এটা কি? ডাইনামাইট আবিষ্কার করেছিল বিজ্ঞানী আলফ্রেড নোবেল ইন 1863। তো 1863 সালে বিজ্ঞানী আলফ্রেড নোবেল ডিনামাইট আবিষ্কার করেছিল। তো বন্ধুরা, মনে রাখবে, এই আলফ্রেড নোবেলের নাম অনুসারেই কিন্তু নোবেল পুরস্কার দেওয়া হয়। তিনি ডিনামাইট আবিষ্কার করেছিলেন এবং তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি ডিনামাইট আবিষ্কার করে খুব ভুল কাজ করে ফেলেছিলেন। তিনি পৃথিবীর জন্য একটা ক্ষতিকর কাজ করে ফেলেছিলেন, কারণ ডিনামাইটের সাহায্যে পৃথিবীকে ধ্বংস করা যাবে। তো তিনি ভাবলেন যে এটা পৃথিবীর জন্য খুবই ক্ষতিকর, আমি কিছু আবিষ্কার করেছি। তো তিনি এই ভুলের দিনটা স্মরণ করে রাখার জন্য নোবেল পুরস্কার দেওয়া হয় তার মৃত্যুবার্ষিকীতে। ঠিক আছে, প্রতি বছর দেখবে 10ই ডিসেম্বর ডিনামাইট দেওয়া হয়, কারণ তিনি চেয়েছিলেন যে আমার জন্য জন্মদিন না পালন করে আমার মৃত্যুদিন পালন করা হোক। তাই প্রতি বছর 10ই ডিসেম্বর আলফ্রেড নোবেল মারা গিয়েছিল এবং 10ই ডিসেম্বরই হচ্ছে নোবেল পুরস্কার দেওয়া হয়। ঠিক আছে, তো ডিনামাইট কী করে আবিষ্কার করা হয়, মানে কী করে
প্রস্তুত করা হয় দেখো, ইট ইজ প্রিপারেড বাই অ্যাবজর্পশন অফ রডাস্ট উইথ নাইট্রোগ্লিসারিন। তো নাইট্রোগ্লিসারিনের সঙ্গে যদি রডাস্ট মিশিয়ে দেওয়া হয় সেখান থেকে অ্যাবজর্পশন করার ফলে ডিনামাইট আবিষ্কার হয়। তবে বর্তমানে কী করা হচ্ছে দেখো, বর্তমানে সোডিয়াম নাইট্রেট ব্যবহার করা হয় ওই নাইট্রোগ্লিসারিনের পরিবর্তে। তাহলে বর্তমানে ডিনামাইট আবিষ্কার করতে নাইট্রোগ্লিসারিনের পরিবর্তে কী ব্যবহার করা হয়? সোডিয়াম নাইট্রেট। ঠিক আছে, তো এটা মনে রাখবে। এরপর দেখো কিছু এক্সপ্লোসিভের নাম, যেমন হচ্ছে টিএনটি। টিএনটি মানে হচ্ছে ট্রাইনাইট্রোটলুইন। টিএনবি মানে ট্রাইনাইট্রোবেনজিন। টিএনপি মানে ট্রাইনাইট্রোফেনল। ট্রাইনাইট্রোফেনল ইট ইজ অলসো নোন অ্যাজ পাইরিক অ্যাসিড। তো পাইরিক অ্যাসিড কাকে বলা হয়? পাইরিক অ্যাসিড বলা হয় টিএনপিকে। ঠিক আছে, তো ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট হচ্ছে আরডিএক্স। আরডিএক্স কি? আরডিএক্স একটা এক্সপ্লোসিভ। আরডিএক্স ইজ হাইলি এক্সপ্লোসিভ নোন অ্যাজ প্লাস্টিসাইজার। তো এই যে আরডিএক্স, এটা প্লাস্টিসাইজার নামেও পরিচিত। এটা হচ্ছে একটা হাইলি এক্সপ্লোসিভ ইন উইচ অ্যালুমিনিয়াম পাউডার ইজ মিক্সড। এবং এর সাথে কি মেশানো হয় দেখো, অ্যালুমিনিয়ামের পাউডার মেশানো হয়। আরডিএক্সের সাথে অ্যালুমিনিয়ামের পাউডার মেশানো হয়। কিসের জন্য মেশানো হয় অ্যালুমিনিয়াম পাউডারটা? ইনক্রিজ দ্য টেম্পারেচার, উষ্ণতা বৃদ্ধি করার জন্য, অ্যান্ড দ্য স্পিড অফ ফায়ার, আর যে ফায়ারের স্পিড সেটা বাড়ানোর জন্য কী মেশানো হয়? অ্যালুমিনিয়ামের পাউডার মেশানো হয় আরডিএক্সের সাথে। এটা মনে রাখবে। তো এরপর দেখো সাম ইম্পর্টেন্ট ফ্যাক্ট। তো কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট সম্পর্কে নিচে দেওয়া আছে, এগুলো খুবই ইম্পর্টেন্ট। তো দেখো, এজ অফ ফসিলস অ্যান্ড আর্কিওলজিক্যাল এক্সকাভেশন ইজ ডিটারমাইন্ড বাই রেডিও অ্যাক্টিভ কার্বন C14। তো দেখো বিভিন্ন ধরনের জীবাশ্ম এবং যে আর্কিওলজিক্যাল এক্সকাভেশন মানে বিভিন্ন ধরনের মাটি খুঁড়ে বিভিন্ন জিনিস পাওয়া গেল, বিভিন্ন প্রত্নতাত্ত্বিক জিনিস যেগুলোকে বলে, তো সেগুলো কিসের সাহায্যে তাদের বয়স নির্ধারণ করা হয়? রেডিও কার্বন যেটা C14, ঠিক আছে, C14 কার্বন C14-এর সাহায্যে তাদের বয়স নির্ধারণ করা হয়। তো ফ্রেন্ডস এবার দেখো, এখানে বলা হচ্ছে যে ডায়মন্ড হ্যাজ ম্যাক্সিমাম রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অ্যান্ড ডিউ টু টোটাল ইন্টারনাল রিফ্লেকশন ইট হ্যাজ লাস্টার। তো এখানে কী বলেছে দেখো, ডায়মন্ডের হচ্ছে সর্বোচ্চ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। তাহলে সর্বোচ্চ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কার আছে? ডায়মন্ডের আছে। তো ফ্রেন্ডস তোমরা যদি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কি ব্যাপারটা না বুঝে থাকো, তো আমার চ্যানেলে তোমরা ফিজিক্সে যাবে, ফিজিক্সে দেখবে লাইট চ্যাপ্টার আছে, লাইট চ্যাপ্টারে আমি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কি সেটা বলেছি। তো ডায়মন্ডের ক্ষেত্রে এই যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এটা সর্বোচ্চ প্লাস 2.4-এর কাছে হয় ডায়মন্ডের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, এরকম দেখে নেবে, ওখানে সব বলা হয়েছে। তো দেখো এটা কিসের জন্য হয় ডায়মন্ডের এত রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স? ডিউ টু টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, অর্থাৎ এই যে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হচ্ছে, যে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, সেটা সবচেয়ে বেশি হচ্ছে কার? ডায়মন্ডের। ইট হ্যাজ লাস্টার। দেখো লাস্টারে এখানে কেন বলা হচ্ছে, দেখো ডায়মন্ডের আমরা কি জানি যে এটার টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হচ্ছে কি, রিফ্লেকশনের জন্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সব থেকে বেশি। অর্থাৎ ধরো একটা ডায়মন্ড আছে, এটা মনে রাখো কোনো রকম মনে হয় এটা ডায়মন্ড, ঠিক আছে, যদি হলো না, তো এই ডায়মন্ডে যদি আলো পড়ে, সেই আলোটা কী হবে? প্রতিনিয়ত প্রতিফলিত হবে, রিফ্লেক্ট করবে, এত বেশি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, ঠিক আছে, মানে প্রতিনিয়ত এভাবে আলো প্রতিফলন করে যাবে, সবসময় প্রতিফলন করবে। তো প্রতিনিয়ত যদি আলো প্রতিফলন করতে থাকে তাহলে সেটা তো অটোমেটিক লাস্টার হবে, তাই তো। তো এটা মানে কি? এটা মানে হচ্ছে যে যে ধরো আলো জ্বলছে, কোনো একটা আলো জ্বলা, আলোর ঝলকানি, তাই সেরকম সেটাকে বলা হয় লাস্টার, ঠিক আছে, মানে যে চকমকে করা এরকম বোঝায়। তো এরপর দেখো ক্লোরোফর্ম ইন সানলাইট ফর্মস। তো ফ্রেন্ডস দেখো এখানে, যেখানে কি বলছে, ক্লোরোফর্ম ইজ সানলাইট ফ্রম পয়জনাস গ্যাস ফসজিন CO2। তো এই যে CO2 হচ্ছে এটার কি একটা, এটা হচ্ছে একটা পয়জনাস গ্যাস, এটা হচ্ছে পয়জনাস গ্যাস, সানলাইটের মধ্যে ক্লোরোফর্ম থেকে এটা তৈরি করে। তো ঠিক আছে, তো এরপর দেখো টু ডিক্রিজ দ্য বেসিসিটি অফ সয়েল জিপসাম ইজ ইউজড। এই যে সয়েলের যে মাটির যে ক্ষার ধর্ম, ঠিক আছে, বেসিসিটি অফ সয়েল মাটির যে ক্ষারকীয় ধর্ম সেটা ডিক্রিজ করতে ব্যবহার করা হয় কি? জিপসাম ব্যবহার করা হয়, জিপসাম। তো জিপসাম আমি বলেছি ফ্রেন্ডস, জিপসাম বা কপার সালফেট, এগুলো ভালোভাবে মনে রাখবে এদের সংকেতগুলো। তো এরপর দেখো ইন দি প্রিপারেশন অফ ট্যালকম পাউডার
থিওফেস্টাল মিনারেল ইজ ইউজড। তো ফ্রেন্ডস দেখো এখানে যে ট্যালকম পাউডার, থিওফাস্টাল মিনারেল ইজ ইউজড, তো এই ট্যালকম পাউডার তৈরি করতে থিওফাস্টাল নামক খনিজটি ব্যবহার করা হয়। তো ফ্রেন্ডস এই যে ফ্যাক্টগুলো আছে, এই ফ্যাক্টগুলো তোমাদের সবই মনে রাখতে হবে। এই ফ্যাক্ট এগুলো বোঝানোর তেমন কিছুই নেই, এগুলো তোমাদের সবই মনে রাখতে হবে। দেখো পটাশিয়াম ক্লোরাইড ইজ মোস্ট সুইটেবল ফর দ্য রিমুভাল অফ পার্মানেন্ট হার্ডনেস অফ ওয়াটার। তো জলের যে পার্মানেন্ট হার্ডনেস, ঠিক আছে, যে স্থায়ী ক্ষারতা বলা হয়, তো সেটা দূরীকরণে ব্যবহার করা হয় পটাশিয়াম ক্লোরাইড অর্থাৎ কেসিএল ব্যবহার করা হয় জলের, এটাকে বলা হয় স্থায়ী ক্ষারতা দূরীকরণে। তো নেক্সট দেখো টু অ্যাভয়েড মিলেটিং অফ আইস গিলিয়েটাইন ইজ ইউজড। আইসের যে আমাদের বরফের যে গলে যাওয়া থেকে রোধ করতে গিলিয়েটাইন ব্যবহার করা হয়। তো গিলিয়েটাইন কী কাজে লাগে আমাদের? টু অ্যাভয়েড মিলেটিং অফ আইস, বরফ গলে যাওয়ার হাত থেকে গিলিয়েটাইন ব্যবহার করা হয় রক্ষা করতে। হোয়েন ড্রাই আইস ইজ হিটেড, দেখো যখন আমরা শুষ্ক বরফকে, তো এর আগের ভিডিওতে দেখো আমরা বলেছিলাম যে শুষ্ক বরফ কী করে তৈরি হয়। তো শুষ্ক বরফ হচ্ছে কঠিন কার্বন ডাইঅক্সাইড, এটা সম্পর্কে আমি বলেছিলাম আগের ভিডিওতেও। তাহলে কি বললাম যে হোয়েন ড্রাই আইস ইজ হিটেড ইট ইজ ডিরেক্টলি কনভার্টেড ইন্টু গ্যাস। তো আমি আগে বলেছি বরফ যে রকম ধরো এমনি সাধারণ নর্মাল আইস কী হয়ে যায়, নর্মাল আইস যদি গলে যায় তো সেখান থেকে কোনো কিছু ভিজে যায় বলে সেটা জল হয়ে যায়, কিন্তু যখনই তোমরা এই ড্রাই আইসটা যদি হিট করা হয় সেটা একবার সরাসরি গ্যাসে কনভার্ট হয়ে যাবে, সেটা মাঝে কোনো রকম কোনো ভিজে কিছুর সৃষ্টি করবে না, সেটা কখনোই মানে গলে যাবে না, জলে এরকম পরিণত হবে না। তারপর দেখো স্যাকারিন ইজ প্রিপেয়ার্ড ফ্রম টলুইন। তো স্যাকারিন কোথা থেকে পাই আমরা? টলুইন থেকে প্রস্তুত করা হয় স্যাকারিন। নেক্সট দেখো ক্রিম ইজ এ টাইপ অফ মিল্ক ইন হুইচ অ্যামাউন্ট অফ ফ্যাট ইজ ইনক্রিজড হোয়াইল অ্যামাউন্ট অফ ওয়াটার ডিক্রিজ। তো ক্রিম হচ্ছে কি? ক্রিম হচ্ছে এক ধরনের দুধ, বলছে যেটার মধ্যে যদি তোমরা ফ্যাটের পরিমাণ বাড়িয়ে দাও তাহলে কি হবে? সেখানে জলের পরিমাণ কমে যাবে। নেক্সট দেখো ফ্রম 1 কিলোগ্রাম অফ হানি বি 3500 ক্যালোরি এনার্জি ইজ প্রডিউসড। তো 1 কিলোগ্রাম মধু থেকে কতটা পাই আমরা? 3500 ক্যালোরি এনার্জি পেয়ে থাকি। নেক্সট দেখো N2A মানে হচ্ছে নাইট্রাস অক্সাইড, ওইটা ফ্রেন্ডস এটা ভালো মনে রাখবে, নাইট্রাস অক্সাইড ইজ নোন অ্যাজ লাফিং গ্যাস। তো এই যে লাফিং গ্যাসের রাসায়নিক নাম যদি বলা হয় সেটা হবে N2O বা নাইট্রাস অক্সাইড। তারপর দেখো বোনস কন্টেইন অ্যাবাউট 58% ক্যালসিয়াম ফসফেট। আমাদের হাড়ের মধ্যে কি থাকে? 58% ক্যালসিয়াম ফসফেট থাকে। তো মনে রাখবে ফ্রেন্ডস আমাদের হাড়ের প্রধান দুটি উপাদান, একটা হচ্ছে ক্যালসিয়াম আর একটা হচ্ছে ফসফেট, এটা হচ্ছে আমাদের হাড়ের মেন দুটি উপাদান। তারপর দেখো ফসফিন গ্যাস ইজ ইউজড ইন ভয়েগ্যাজ হোলেমস সিগন্যাল। তো ফ্রেন্ডস এখানে কী বলা হচ্ছে দেখো, এখানে এই যে ফসফিন গ্যাস কোথায় ইউজড ইন ভয়েজ, মানে হচ্ছে এটা সমুদ্রযাত্রা বা জলযাত্রা বলতে পারো, সমুদ্রযাত্রা বা জলযাত্রা ভ্রমণ বোঝায়, সেখানে এই হোমস সিগন্যাল রূপে ব্যবহার করা হয়। ঠিক আছে, হোমস সিগন্যাল রূপে ব্যবহার করা হয় জলযাত্রার ক্ষেত্রে। কী ব্যবহার করা হয়? ফসফিন গ্যাস ব্যবহার করা হয়। ঠিক আছে, ফসফিন গ্যাস ব্যবহার করা হয়, এটা মনে রাখবে। সমুদ্র যাত্রা বা জলযাত্রার ক্ষেত্রে হোমস সিগন্যাল হিসাবে ফসফিন গ্যাস ব্যবহার করা হয়। নেক্সট দেখো, তো নেক্সট হচ্ছে মিথাইল আইসোসায়ানাইড গ্যাস ওয়াজ রিলিজ ডিউরিং ভোপাল গ্যাস ট্র্যাজেডি। তো এই যে ভোপাল গ্যাস ট্র্যাজেডি মানে দুঃখের ঘটনা, ভোপাল গ্যাস দুর্ঘটনা বা দুঃখের ঘটনা বলতে পারে। কোন গ্যাস ছড়িয়ে পড়েছিল? সেটা হচ্ছে ঠিক আছে, মিথাইল আইসোসায়ানাইড ছড়িয়ে পড়েছিল ভোপাল গ্যাস দুর্ঘটনার সময়। তো নেক্সট দেখো CO2 অফ গ্লোবাল ওয়ার্মিং। তো গ্লোবাল ওয়ার্মিংয়ের ক্ষেত্রে কী করে? CO2 ম্যাক্সিমাম ফেনোমেনা দেখায়। তো ফ্রেন্ডস এখানে মনে রাখবে CO2 প্রায় 50% অবধি ভূমিকা পালন করে গ্লোবাল ওয়ার্মিংয়ের ক্ষেত্রে, কন্ট্রিবিউট করে থাকে ম্যাক্সিমাম ফেনোমেনা ঘটনার জন্য। ঠিক আছে, দেখো ক্লোরিন গ্যাস ব্লিচ দ্য কালার অফ ফ্লোয়ার ডিউ টু অক্সিডেশন। তো দেখো আমি এর আগেও নাটক হয়েছে যে ক্লোরিনে যখন কাজ করেছিলাম, যে ক্লোরিন গ্যাস কী করে? ব্লিচ করে দেয়, পার্মানেন্টভাবে ব্লিচ করে, কিন্তু ক্লোরিন পার্মানেন্টভাবে কোনো কিছু ব্লিচ করে দেয়, মানে রঙিন করে তোলে আর কি। ডিউ টু অক্সিডেশন, কার কারণে? অক্সিডেশনের কারণে, জারণ ঘটিয়ে। দেখো ক্লোরিন ইজ এ গ্রিনিশ ইয়েলো কালার,
ক্লোরিন কেমন কালারের? ক্লোরিন হচ্ছে সাধারণত একটা ইয়েলো কালারের একটা গ্যাস, গ্রিনিশ ইয়েলো গ্যাস। এবার দেখো রেড ফসফরাস ইজ ইউজড ইন ম্যাচ ইন্ডাস্ট্রি। তো রেড ফসফরাস কী কাজে লাগে? ম্যাচ ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয়। আর সব থেকে বেশি রিয়াক্টিভ ফসফরাসের নাম হচ্ছে হোয়াইট ফসফরাস বা ইয়েলো ফসফরাস। এটা আগের দিন হয়েছে। হোয়াইট ফসফরাস বা ইয়েলো ফসফরাস হচ্ছে সব থেকে বেশি রিয়াক্টিভ ফসফরাসের নাম। এবার দেখো ইউরিয়া কন্টেইনস 46% নাইট্রোজেন। ইউরিয়ার মধ্যে কত থাকে? 46% নাইট্রোজেন থাকে। নেক্সট দেখো ইন দি ইলেকট্রোপ্লেটিং অফ ভেসেল NH4Cl ইউজড। ঠিক আছে, মানে অ্যামোনিয়াম ক্লোরাইড। এই যে ইলেকট্রোপ্লেটিং অফ ভেসেলের ইলেকট্রোপ্লেটিংয়ের ক্ষেত্রে কী ব্যবহার করা হয়? অ্যামোনিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয়। ইলেকট্রোপ্লেটিংয়ের ক্ষেত্রে অ্যামোনিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয়। নেক্সট দেখো পাওয়ার অ্যালকোহল। তো পাওয়ার অ্যালকোহল কী করে প্রস্তুত করা হয় মনে রাখবে। পাওয়ার অ্যালকোহল ইজ প্রিপেয়ার্ড ফ্রম মিক্সিং পিওর অ্যালকোহল ইন বেনজিন। ঠিক আছে, বেনজিন হুইচ ইজ ইউজড রকেট ফিউল। তো রকেট ফিউল হিসাবে পাওয়ার অ্যালকোহল ব্যবহার করা হয়। এটা পাওয়ার অ্যালকোহল প্রস্তুত করা হয় কীভাবে? দেখো প্রিপেয়ার্ড ফ্রম মিক্সিং পিওর অ্যালকোহল ইন বেনজিন। বেনজিনের সাথে পিওর অ্যালকোহল মিশিয়ে পাওয়ার অ্যালকোহল প্রস্তুত করা হয়। এটা কী কাজে লাগে? এটা রকেটের ফিউল হিসাবে কাজে লাগে। তো নেক্সট দেখো আর্টিফিশিয়াল পারফিউম আর প্রিপেয়ার্ড ফ্রম ইথাইল অ্যাসিটিলিন। তো এই যে বর্তমানে সুগন্ধি হচ্ছে, কৃত্রিম যে সুগন্ধিগুলো পারফিউমগুলো, সেগুলো কোথা থেকে প্রস্তুত হচ্ছে? ইথাইল অ্যাসিটিন মেশানো থাকে, তার মধ্যে মেশানো থাকে ইথাইল অ্যাসিটিন, ইথাইল অ্যাসিটেট। এরপর দেখো ইউরিয়া ওয়াজ দ্য ফার্স্ট অর্গানিক কম্পাউন্ড সিনথেসিসড ইন ল্যাবরেটরি। তো ফ্রেন্ডস এটা খুব ভালো ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে যে আমাদের প্রথম ল্যাবরেটরিতে পাওয়া জৈব যৌগের নাম কি? প্রথম ল্যাবরেটরিতে উৎপন্ন জৈব যৌগের নাম হচ্ছে ইউরিয়া। ঠিক আছে, তো এই সব ফ্যাক্টগুলি মনে রাখতে হবে তোমাদের, সব ফ্যাক্টই ফ্রেন্ডস ইম্পর্টেন্ট। নেক্সট দেখো ভিনিগার কন্টেইন 10% অ্যাসিটিক অ্যাসিড। ভিনিগারের মধ্যে 10% অ্যাসিটিক অ্যাসিড থাকে। এবার যদি অনুরূপভাবে বলা হয় যে ভিনিগারের রাসায়নিক নাম কি, তো সেটাও হবে অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে, যদি বলা হয় ভিনিগারের রাসায়নিক নাম, সেটাও হবে অ্যাসিটিক অ্যাসিড। নেক্সট দেখো অ্যাসিটিলিন ইজ ইউজড ফর লাইট প্রোডাকশন। অ্যাসিটিলিন কী কাজে ব্যবহার করা হচ্ছে? লাইট প্রোডাকশনের কাজে। এরপর দেখো দ্য হাইড্রোজেন অ্যাটম প্রেজেন্ট ইন অ্যাসিটিলিন মলিকুল আর অ্যাসিডিক নেচার। দেখো যে হাইড্রোজেন অ্যাটমটা পাচ্ছি অ্যাসিটিলিন মলিকুলের মধ্যে, অ্যাসিটিলিনের মধ্যে যে হাইড্রোজেন অ্যাটম পাচ্ছি সেটা হচ্ছে তার ধর্ম কেমন? তার ধর্ম হচ্ছে অ্যাসিডিক। ওকে, এরপর দেখো ফেরিক ক্লোরাইড। ফেরিক ক্লোরাইড ইজ ইউজ টু স্টপ ব্লিডিং। ব্লিডিং মানে রক্তক্ষরণ বন্ধ করতে ব্যবহার করা হয় ফেরিক ক্লোরাইড। ফেরিক ক্লোরাইড ব্যবহার করা হয় ব্লিডিং, স্টপ ব্লিডিংয়ের কাজে। তো ফ্রেন্ডস এবার দেখো এর বলা হচ্ছে যে বেরিয়াম ইজ রেসপন্সিবল ফর গ্রিন কালার ইন ফায়ারওয়ার্কস। তো দেখো আমাদের যে আগুনের যে সবুজ রঙের যে শিখা বের হয়, ঠিক আছে, আগুনের মধ্যে যে সবুজ রঙের শিখা উৎপন্ন হয়, সেটা কার জন্য হচ্ছে? সেটা হচ্ছে বেরিয়ামের জন্য। তারপর দেখো সিজিয়াম ইজ ইউজড ইন সোলার সেল। তো সোলার সেলে ব্যবহার করা হয় সিজিয়াম। সিজিয়ামের সংকেত হচ্ছে সিএস, এটা হচ্ছে সিজিয়ামের, এভাবে লেখা হয় সিজিয়ামকে। তারপর দেখো ইয়েলো ফসফরাস ইজ কেপ্ট ইন ওয়াটার। তো এই যে হলুদ ফসফরাস বা হোয়াইট ফসফরাস, এটা কোথায় আমাদের রাখা হয়? এটা জলের মধ্যে রাখা হয়। সি উডস কন্টেইনস আয়োডিন। তো সি উডের মধ্যে কী থাকে? আয়োডিন থাকে। ডিউরিং কুকিং ম্যাক্সিমাম ভিটামিন ইজ লস্ট। রান্না করার সময় আমাদের সব থেকে বেশি কী হয়? ভিটামিন লস্ট হয়। ফ্রেন্ডস এই প্রশ্ন ভালোভাবে মনে রাখবে, এটাও কিন্তু বহুবার এসেছে এক্সামে, যে রান্না করার সময় আমাদের সব থেকে শরীরের মধ্যে ভিটামিন লস্ট হয়। ফর দ্য প্রিপারেশন অফ সিলভার মিরর গ্লুকোজ ইজ ইউজড। এই যে সিলভার মিরর তৈরি করতে গ্লুকোজ ব্যবহার করা হয়। তো নেক্সট দেখো হোয়েন ক্রিম ইজ সেপারেটেড ফ্রম মিল্ক। দুধ থেকে যখন আমরা ক্রিমটাকে আলাদা করে দিই, তখন তার কী হয়? ঘনত্ব বেড়ে যায়। নেক্সট দেখো ফর আর্টিফিশিয়াল রেসপিরেশন মিক্সচার অফ অক্সিজেন অ্যান্ড হিলিয়াম গ্যাস সিলিন্ডার ইজ ইউজড। আমাদের যে কৃত্রিমভাবে শ্বাস প্রশ্বাস চালানোর জন্য কী হয়? অক্সিজেনের সাথে কী মেশানো হয়? হিলিয়াম গ্যাস মেশানো হয় সেই গ্যাস সিলিন্ডারে। ইন কোল্ড প্লেসেস টু ডিক্রিজ দ্য ফ্রিজিং পয়েন্ট ইথিলিন গ্লাইকল ইজ ইউজড। এই যে কোনো একটা ঠান্ডা স্থানে ফ্রিজিং পয়েন্টের থেকে কম পয়েন্টে নিয়ে যেতে গিয়ে কোনো কিছুকে, সেটা কী করতে হবে? আমাদের ইথিলিন গ্লাইকল ব্যবহার করতে হবে। এরপর দেখো হাইড্রোজেন পারঅক্সাইড ইজ ইউজড ফর অয়েল পেইন্টিং। তো অয়েল পেইন্টিংয়ের ক্ষেত্রে হাইড্রোজেন পারঅক্সাইড
হাইড্রোজেন পারঅক্সাইড মানে হচ্ছে H2O2 ব্যবহার করা হয়। এরপর দেখো সোডিয়াম ইজ কেপ্ট ইন কেরোসিন অয়েল। তো এটা আমরা সকলেই জানি যে সোডিয়ামকে কেরোসিন অয়েলের মধ্যে রাখানো হয়, কারণ সোডিয়াম হচ্ছে একটা অত্যন্ত রিয়াক্টিভ মৌল, এটা বাতাসের সঙ্গে বিক্রিয়া করে, তাই এটাকে আমরা কেরোসিনের মধ্যে ডুবিয়ে রাখি। দ্য হেভিস্ট এলিমেন্ট ইজ অসমিয়াম। তো ফ্রেন্ডস এই ধরনের যে প্রশ্নগুলো আছে দেখো, দ্য হেভিস্ট এলিমেন্ট ইজ অসমিয়াম, তারপর এটা অনেকটা ফ্রেন্ডস অপশনের উপর নির্ভর করে। কখনো তোমাদের যদি বিসমাথ দেওয়া থাকে, তারপর অন্য ইউরেনিয়াম ধরো কোথাও দেওয়া থাকলো, তো এই ধরনের প্রশ্নগুলো একটা অপশনের উপর ডিপেন্ড করে। তো এগুলো তোমরা এক কাজ করবে, গুগলে ভালো করে সার্চ করে নেবে, আর তোমরা খাতায় একটা নোট করতে থাকবে। ধরো তো বলা হলো যে সব থেকে ডেনসিটি লিকুইড, তারপর এরকম ধরনের যে প্রশ্নগুলো হয়ে থাকে, তো এগুলো তোমরা ভালো করে সার্চ করে একটা জায়গায় নোট করে রাখবে। তো এরপর দেখো দ্য লাইটেস্ট এলিমেন্ট লিস্ট ডেন্স অ্যান্ড মোস্ট রিডাক্টেন্ট ইজ লিথিয়াম। ঠিক আছে, তো লিথিয়াম হচ্ছে কি সব থেকে লাইটেস্ট এলিমেন্ট, সব থেকে হালকা একটা ধাতুও বলতে পারো তোমরা। লিথিয়াম সব থেকে হালকা যদি বলে মৌল, তাহলে সেটা কি হচ্ছে লিথিয়াম। লিস্ট ডেন্স অ্যান্ড মোস্ট রিডাক্টেন্ট ইজ লিথিয়াম। মোস্ট রিডাক্টেন্ট মানে বিজারণ ক্ষমতা আছে, ঠিক আছে, লিথিয়ামের। তো ফ্রেন্ডস এরপর দেখো, এরপর বলা হচ্ছে যে ফ্লুরিন ইজ দ্য মোস্ট অক্সিডাইজিং এজেন্ট। তো ফ্লুরিন হচ্ছে কি একটা মোস্ট অক্সিডাইজিং এজেন্ট। তো ফ্রেন্ডস এই যে ব্যাপারগুলো অক্সিডাইজিং এজেন্ট, রিডিউসিং এজেন্ট, তো এগুলো ভালো করে বোঝার জন্য তোমরা আমার চ্যানেলে কেমিস্ট্রি প্লেলিস্ট করা আছে অক্সিডেশন এবং রিডাকশন চ্যাপ্টার, তোমরা ওই চ্যাপ্টারটি ভালো করে দেখে নেবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। কারণ এখন যদি তোমাদের বলতে লাগি এগুলো, তো তোমাদের বুঝতে অসুবিধা হবে। ওখানে আমি খুব ডিটেলসে দেখবো, উদাহরণের সাহায্যে আলোচনা করে দিয়েছি কোনটা অক্সিডাইজিং এজেন্ট, কোনটা রিডিউসিং এজেন্ট, জারক দ্রব্য, বিজারক দ্রব্য কেন বলা হয়, ঠিক আছে। তো এগুলো ভিডিও ভালো করে দেখে কনসেপ্টগুলো ক্লিয়ার করে নেবে, তাহলে তোমাদের বুঝতে এগুলো সুবিধা হবে। ফ্লুরিন ইজ দ্য মোস্ট অক্সিডাইজিং এজেন্ট। ফ্লুরিন হচ্ছে একটা সব থেকে বেশি কি অক্সিডাইজিং এজেন্ট। তো এরপর দেখো সিলভার ইজ দি বেস্ট কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। আর সিলভার হচ্ছে একটা বেস্ট কন্ডাক্টর, তড়িৎ পরিবহনের সব থেকে ভালো একটা মাধ্যম হচ্ছে সিলভার বা রূপো। এরপর দেখো রেডন ইজ দ্য হেভিস্ট গ্যাস। তো একটা হেভিস্ট গ্যাসের নাম হচ্ছে রেডন। ফ্রেন্ডস মনে রাখবে রেডন কিন্তু একটা নিষ্ক্রিয় গ্যাস। রেডন হচ্ছে একটা নিষ্ক্রিয় গ্যাস, অর্থাৎ এটা গ্রুপ 18 থেকে বিলং করছে, গ্রুপ 18 মধ্যে হেভিস্ট গ্যাস বলা হচ্ছে। এরপর দেখো পোলোনিয়াম হ্যাজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ আইসোটোপ। তো কার আইসোটোপের সংখ্যা সর্বোচ্চ, সেটা হচ্ছে পোলোনিয়ামের। পোলোনিয়াম হ্যাজ দি ম্যাক্সিমাম নাম্বার অফ আইসোটোপ, পোলোনিয়ামের হচ্ছে সব থেকে বেশি আইসোটোপ আছে। এরপর দেখো সালফিউরিক অ্যাসিড ইজ নোন অ্যাজ অয়েল অফ ভিট্রিয়ল। তো ফ্রেন্ডস ভিভিআই, এটাও ভালোভাবে মনে রাখবে যে সালফিউরিক অ্যাসিডকে বলা হয় অয়েল অফ ভিট্রিয়ল বলা হয়, সালফিউরিক অ্যাসিড অয়েল অফ ভিট্রিয়ল নামে পরিচিত। এরপর দেখো নোবেল মেটাল। তো এই যে নোবেল মেটাল মানে যেগুলো হচ্ছে খুব লেস রিয়াক্টিভ, রিয়াক্টিভ নয় বললেই চলে, এগুলো এগুলো মানে রিয়াক্টিভ করে না। যেমন কি কি আছে দেখো, এজি, এইউ, পিটি, আইআর, এইচজি, পিডি, আরএইচ, আরইউ অ্যান্ড ওএস, ঠিক আছে। এগুলো হচ্ছে বলা হয় নোবেল মেটাল। এটা হচ্ছে সিলভার, গোল্ড, প্লাটিনাম, তো আয়ারটা ঠিক খেয়াল নেই, দেখে নেবে। এটা হচ্ছে মার্কারি, তো এটা হচ্ছে অসমিয়াম। তো এগুলো ফ্রেন্ডস তো গুগলে সার্চ করে একটু দেখে নেবে, ঠিক আমার মনে পড়ছে না এলিমেন্টগুলো। তো এবার দেখো এগুলো এগুলো হয় নোবেল মেটাল, অর্থাৎ সব থেকে কোনো কিছুর সাথে এগুলো রিয়াক্ট করে না। এবার দেখো হোয়েন মিথাইল অ্যালকোহলকে বলা হয় মিথানল, ইজ টেকেন ইভেন ইন মিনিট কোয়ান্টিটিজ, ইট অ্যাক্টস অ্যাজ পয়জন অ্যান্ড সার্ভস অ্যাজ এ কজ অফ ব্লাইন্ডনেস। তো ফ্রেন্ডস দেখো এখানে কি বললাম, এখানে বললাম যে তোমরা যদি মিথাইল অ্যালকোহল, এই মিথাইল অ্যালকোহল কি ইজ টেকেন ইন মিনিট কোয়ান্টিটিজ, মিনিট কোয়ান্টিটিজ মানে খুব অল্প পরিমাণে যদি তোমরা মিথাইল অ্যালকোহল নাও, তাও সেটা কী হিসেবে কাজ করবে দেখো, ইট অ্যাক্ট অ্যাজ পয়জন, সেটা একটা পয়জনের মতো কাজ করবে। এই মিথাইল অ্যালকোহল বা মিথানলটা পয়জনের মতো কাজ করবে। আর সার্ভস অ্যাজ এ কজ ফর ব্লাইন্ডনেস, এবং সেটা তোমার অন্ধত্বর কারণও হতে পারে এই মিথাইল অ্যালকোহল, ঠিক আছে। এরপর দেখো ফ্রেন্ডস এটা ভালো ইম্পর্টেন্ট মনে রাখবে যে গ্লাস মেক্স এ সলিউবল সিলিকেট ইন হাইড্রোফ্লুরিক অ্যাসিড। হাইড্রোফ্লুরিক অ্যাসিড মানে এইচএফ কী হয় দেখো, গ্লাসের সাথে যদি একে রাখা হয়, গ্লাসের মধ্যে সেটা গ্লাসের সাথে মিশে কী তৈরি করবে দেখো, সলিউবল সিলিকেট উৎপন্ন করবে, ঠিক আছে। গ্লাসের সাথে হাইড্রোফ্লুরিক অ্যাসিড মিশে সলিউবল কী হবে,
এই সিলিকেট উৎপন্ন করবে। তার জন্য কী করে দেখো, বলছে দিস ইজ দ্য রিজন হোয়াই হাইড্রোফ্লোরিক অ্যাসিড ইজ নট স্টোরড ইন দ্য গ্লাস কন্টেইনার, এবং এই কারণেই তার জন্য আমরা কিসে গ্লাস কন্টেইনারের মধ্যে রাখি না, হাইড্রোফ্লোরিক অ্যাসিডকে রাখি না। তো এরপর দেখো এই কনসেপ্টটা ভালো করে মনে রাখবে। দেখো দ্য ডেনসিটি অফ গোল্ড ইজ হায়ার দ্যান ডেনসিটি অফ মার্কারি। দেখো দুটোই ধাতু, গোল্ড একটা ধাতু, মার্কারিও একটা ধাতু। তো দেখো একটা আমি মনে করি একটা পাত্র নিলাম, পাত্রের মধ্যে ধরো মার্কারি রাখলাম। এবার একটা আমি যদি একটা সোনার বল নেই, ঠিক আছে, হালকা ছোটো সোনার বল নিলাম, এর উপরে যদি ফেলে দিই, সেই বলটা কিন্তু মার্কারির মধ্যে দিয়ে নিচে ডুবে যাবে। কারণ কি, কারণ হচ্ছে দেখো এই যে সোনার ডেনসিটি সেটা বেশি হচ্ছে মার্কারি ডেনসিটি থেকে। দেখো দ্য ডেনসিটি অফ গোল্ড ইজ হায়ার দ্যান দ্য ডেনসিটি অফ মার্কারি, মার্কারি থেকে গোল্ডের ডেনসিটি বেশি। এই কারণে কী হবে, গোল্ড ড্রাউন্স ইন মার্কারি, ডুবে যাবে, সোনাটা মার্কারির মধ্যে ডুবে যাবে। এরপর দেখো বিসফেনল এ ইজ এ কেমিক্যাল ইউজড ফর প্রোগ্রেস ইন ফুড প্যাকেজিং মেটেনাল। তো দেখো বিসফেনল এ কী কাজে ব্যবহার করা হয়, একটা কেমিক্যাল যেটা ইউজ হয় প্রোগ্রেসিভ ইন ফুড প্যাকেজিংয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো এরপর দেখো জেনন ইজ অলসো কল্ড স্ট্রেঞ্জার গ্যাস। তো স্ট্রেঞ্জার গ্যাস নামে কে পরিচিত, জেনন, ঠিক আছে, জেনন বলা হয় স্ট্রেঞ্জার গ্যাস। এরপর দেখো ইফ সলিউবল সাবস্টেন্স ইজ অ্যাডেড টু এ লিকুইড দ্য সারফেস টেনশন অফ দ্যাট লিকুইড ইনক্রিজড। তো দেখো যদি আমরা কোনো একটা সলিউবল সাবস্টেন্স যদি আমরা যোগ করে দিই, সলিউবল মানে হচ্ছে জলে মিশতে পারে এরকম পদার্থ, যদি আমরা জলের সঙ্গে মিশিয়ে দিই, তাহলে কী হবে, জলের যে পৃষ্ঠটান, সেই পৃষ্ঠটানটা কী হবে, ইনক্রিজ করে যাবে। এরপর দেখো কনভার্সন অফ ফোর্স নাইট্রোজেন ইন অ্যাটমসফিয়ার ইনটু নাইট্রেট ইজ নোন অ্যাজ নাইট্রোজেন ফিকশন। তো এখানে দেখো একটা কনসেপ্ট তোমাদের বলে দিই, যে বিভিন্ন ধরো সিম্বগোত্রীয় যেসব উদ্ভিদ থাকে, সিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে কী হয়, এক ধরনের ব্যাকটেরিয়া বাঁধা বাঁধে, তারা কি করে, তারা নাইট্রোজেনকে আবদ্ধ করে রাখে, ঠিক আছে, যাকে বলা হয় নাইট্রোজেন আবদ্ধীকরণ বা নাইট্রোজেন ফিক্সেশন, ঠিক আছে, এটাকে বলে। তো আমরা কি জানি, দেখো কোনো উদ্ভিদরা সরাসরি কিন্তু নাইট্রোজেন শোষণ করতে পারে না, উদ্ভিদের সরাসরি নাইট্রোজেন নিতে পারে না, কিন্তু বাতাসের যে আমাদের নাইট্রোজেন উদ্ভিদের সরাসরি শোষণ করতে পারছে না, কিন্তু বাতাসে তো নাইট্রোজেন দরকার। তো তার জন্য কি হয়, এই নাইট্রোজেনটা, বাতাসের যে নাইট্রোজেন, সেটা অ্যাটমসফিয়ারে কিসের পরিণত হয়, দেখো নাইট্রেটে রূপান্তরিত হয়, ঠিক আছে। এই যে নাইট্রেটে রূপান্তরিত হচ্ছে বাতাসের নাইট্রোজেনটা, কনভার্সেশন হয়ে যাচ্ছে নাইট্রেটে, তো এই যে পদ্ধতি, এটাকেই আমরা বলে থাকি নাইট্রোজেন ফিক্সেশন, ঠিক আছে। তো এই নাইট্রেটের হওয়ার পর সেটা উদ্ভিদরা ব্যবহার করতে পারে ভালোভাবেই, তো এটাই হচ্ছে নাইট্রোজেন ফিক্সেশন। এরপর দেখো পাইরিক অ্যাসিড ইজ অ্যান অর্গানিক কম্পাউন্ড, পাইরিক অ্যাসিড অর্গানিক কম্পাউন্ড হুইচ ইজ ইউজড অ্যাজ রিয়েজেন্ট ইন ল্যাবরেটরি। তো ল্যাবরেটরিতে যেটা রিয়েজেন্ট হিসেবে কাজ করে, রিয়েজেন্ট মানে তুমি অ্যাকচুয়ালি এক প্রকারের অনুঘটকও বলতে পারো, যে অনুঘটক রূপেও কাজ করে পাইরিক অ্যাসিড, ঠিক আছে। তো দেখো বোন আর কম্পোজড অফ 80% ফসফরাস, তো আমাদের হাড়ের মধ্যে 8% ফসফরাস থাকে। তো মনে রাখবে হাড়ের মধ্যে থাকে মেনলি ক্যালসিয়াম আর ফসফরাস, আগেও বললাম। তো এরপর দেখো সেফটি ম্যাচ আর মেড বাই ইউজিং রেড ফসফরাস। তো সেফটি ম্যাচ কিসে ব্যবহার করা হয়, রেড ফসফরাসে, দেশলাইটের কাঠি সেগুলো রেড ফসফরাস সাহায্যে টিল, ঠিক আছে, মানে বিভিন্ন বাসনপত্র যেগুলো বলা হয় ইলেকট্রোপ্লেট, এই বাসনপত্র এগুলো তৈরি করতে অ্যামোনিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয়। নেক্সট দেখো বেনজিন অর ইথার ইজ ডিসলভড ইন পিওর অ্যালকোহল টু ফর্ম পাওয়ার অ্যালকোহল। তো বেনজিন অথবা ইথার ডিসলভ করা হয় কার মধ্যে, পিওর অ্যালকোহলের মধ্যে, কি তৈরিতে, টু ফর্ম পাওয়ার অ্যালকোহল, তো পাওয়ার অ্যালকোহল প্রস্তুত করতে। হুইচ ইজ ইউজড অ্যাজ ফিউল অফ এরোপ্লেন, যেটা এরোপ্লেনের ফিউল হিসেবে ব্যবহার করা হয়। তো এর আগে বললাম রকেট ফিউল, সেটাও বললাম রকেট ফিউল, আর সেই একই কোশ্চেন দেখো এখানে রিপিট হয়েছে, যে বেনজিনের মধ্যে কি করা হয়, দেখো বেনজিন অথবা ইথারকে ডিসলভ করা হয় পিওর অ্যালকোহলের মধ্যে, এই কোশ্চেন আগেও আলোচনা করলাম। তারপর দেখো মিল্ক ইজ অ্যান ইমালশন। তো মিল্ক হচ্ছে একটা কি, ইমালশন বলা হয়, ইমালশনকে বাংলা ইমালশনই বলে, কোলোয়েড ইমালশন ওগুলোই তোমার দেখতে হবে। তো এরপর দেখো প্লাটিনাম ইজ অলসো কল্ড হোয়াইট গোল্ড। তো প্লাটিনামকে হোয়াইট গোল্ড বলা হয়। নেক্সট দেখো দ্য হেভিস্ট এলিমেন্ট নোন আপ টিল জানুয়ারি 2015 হ্যাজ অ্যাটম নাম্বার 118, এটার নাম হচ্ছে আনানোটিয়াম, ঠিক আছে।
ইউনিওনক্টিয়াম হেভিস্ট এলিমেন্ট নন আপ টিল জানুয়ারি 2015 অবধি এটা হচ্ছে হেভিস্ট মেটাল বলে জানা যেত এই ইউনিওনক্টিয়ামকে। নেক্সট দেখো মাডি ওয়াটার মানে জলের সঙ্গে যেসব কাদা মিশ্রিত জল, ঠিক আছে, এগুলো মাডি ওয়াটার ইজ ট্রিটেড উইথ অ্যালাম। এটার সাথে যদি তোমরা অ্যালাম মিশিয়ে দাও মাডি ওয়াটার সাথে, তাহলে কী হবে, ইন পিউরিফিকেশন প্রসেস, এটা জলের যে শুদ্ধিকরণ পদ্ধতি সেটাতে ব্যবহার করা হয় অ্যালাম মিশিয়ে দিলে, মানে ফটকিরি বা ফিটকিরি মিশিয়ে দিলে। ইট ইজ টার্মড অ্যাজ কোয়াগুলেশন, তো এইটাকে বলা হয় কোয়াগুলেশন। তো কোয়াগুলেশন কাকে বলছি আমরা, যে এই যে মাডি ওয়াটার মানে যে কাদা মিশ্রিত জল, তার সাথে যদি তোমরা ফিটকিরি মিশিয়ে দাও এবং তার যে পরিশোধন করার যে পদ্ধতি, এটাকে বলা হয় কোয়াগুলেশন। তো নেক্সট দেখো পার অক্সি অ্যাসিটাইল নাইট্রেট বা পার অক্সিল নাইট্রেট ইজ এ সেকেন্ডারি পলিউটেন্ট। তো এটা হচ্ছে একটা প্রাইমারি পলিউটেন্ট নয়, এটা হচ্ছে সেকেন্ডারি পলিউটেন্ট, ঠিক আছে। প্রেজেন্ট ইজ ফটোকেমিক্যাল স্মোক, এটা কোথায় থাকে, ফটোকেমিক্যাল স্মগের মধ্যে প্রেজেন্ট থাকে। ইট ইজ থার্মালি আনস্টেবল, এটা হচ্ছে তাপমাত্রার দিক থেকে অস্থায়ী। অ্যান্ড ডিকম্পোজ ইন্টু পার অক্সি ইথানল রেডিকালস, ঠিক আছে। তো এটা ডিকম্পোজ কীভাবে কটা, দেখো এখানে দুটো পার্টে ডিকম্পোজ হয়ে যাচ্ছে। এই যে এলিমেন্টটা, এই যে পদার্থটি সাবস্টেন্সটি, এই সাবস্টেন্সটি দেখো দুটো পার্টে ডিকম্পোজ হয়ে যাচ্ছে। একটা হচ্ছে পার অক্সি ইথানল রেডিকালস অ্যান্ড হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড। তো এটা দ্রুত পার্টে ডিকম্পোজ হয়ে যাচ্ছে, দেখেছো। এটা কি হয়, এটা হচ্ছে থার্মালি আনস্টেবল হয়ে থাকে। ইট ইজ এ ল্যাক্রিমেন্টারি সাবস্টেন্স। তো ফ্রেন্ডস এখানে তোমরা খেয়াল করো, এখানে বলা হচ্ছে দেখো এটা ইট ইজ ইউজ, দেখো ল্যাক্রিমেন্টারি সাবস্টেন্স, ঠিক আছে। তো এই যে ল্যাক্রিমেন্টারি মানে কি, ল্যাক্রিমেন্টারি মানে হচ্ছে তোমার ল্যাক্রিমেন্টারির অবজেক্টিভ রূপ হচ্ছে উইথ টিয়ার্স বলা হয়, এটাকে বলা হয় উইথ টিয়ার্স, ঠিক আছে। তার মানে কি, এটা হচ্ছে তোমার অশ্রু দেবে, তোমার চোখ থেকে জল পড়তে থাকবে, ঠিক আছে। ল্যাক্রিমেন্টারি সাবস্টেন্স মানে এমন একটা সাবস্টেন্স যেটা থেকে তোমার চোখ দিয়ে জল বেরিয়ে আসবে, তো সেটা হিসাবে ব্যবহার করা হয়। এই পারঅক্সি অ্যাসিটাইল নাইট্রেট এটাকে বলা হয় ল্যাক্রিমেন্টারি সাবস্টেন্স, ঠিক আছে। এটা একটা ল্যাক্রিমেন্টারি সাবস্টেন্স। তো ফ্রেন্ডস এরপর দেখো ইন্ডাস্ট্রিজ লোকেটেড ইন অ্যান্ড অ্যারাউন্ড আগ্রা প্রডিউস পলিউটেন্টস লাইক সালফার ডাইঅক্সাইড অ্যান্ড নাইট্রোজেন ডাইঅক্সাইড। তো দেখো ইন্ডাস্ট্রি লোকেটেড, কোন ইন্ডাস্ট্রিগুলো অবস্থিত কোথায়, অ্যারাউন্ড আগ্রার চারপাশে যেসব ইন্ডাস্ট্রি আছে তারা কি প্রডিউস পলিউটেন্টস, বিভিন্ন দূষক পদার্থ, যেমন সালফার ডাইঅক্সাইড, তাই তো, SO2 অ্যান্ড নাইট্রোজেন ডাইঅক্সাইড NO2, ঠিক আছে। দিস গ্যাসেস রিয়াক্ট উইথ ওয়াটার ভেপার প্রেজেন্ট, এই গ্যাসগুলো কী করছে, দেখো ওয়াটার ভেপার বিভিন্ন জলীয় বাষ্পের সঙ্গে কী করছে, রিয়াক্ট করছে ইন অ্যাটমসফিয়ার, বাতাসের মধ্যে দিয়ে টু ফর্ম সালফিউরিক অ্যাসিড, এবং কি উৎপন্ন করছে, সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করছে এরা, অ্যান্ড নাইট্রিক অ্যাসিড, তাহলে কি উৎপন্ন করছে, নাইট্রিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করছে, কোন দুটো, সালফার ডাইঅক্সাইড আর নাইট্রোজেন ডাইঅক্সাইড, এরা জলীয় বাষ্পের সঙ্গে মিশে সালফিউরিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করছে। দিস অ্যাসিড ড্রপ উইথ রেইন, এবং এই অ্যাসিডগুলো কিসে, বৃষ্টির রূপে ঝরে পড়ছে, মেকিং দ্য রেইন অ্যাসিডিক, এবং অ্যাসিড বৃষ্টি ঘটাচ্ছে। দিস ইজ কল্ড অ্যাসিড রেইন, এটাকে বলা হয় অ্যাসিড বৃষ্টি। অ্যাসিড রেইন দেখো করোডস দ্যান মার্বেল অফ দ্য মনুমেন্ট, তো অ্যাসিড কী করে, যে মার্বেলগুলোকে করড করে দেয়, বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করে দেয়। দিস ফেনোমেনা ইজ কল্ড মার্বেল ক্যান্সার, তো এই ঘটনাকে বলা হয় মার্বেল ক্যান্সার বলা হয়, কারণ কী করছে, সে মার্বেলগুলোকে কড করে দিচ্ছে, বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করে ফেলছে। তারপর দেখো তাজমহল ইজ সাফারিং ফ্রম মার্বেল ক্যান্সার, এই কারণে তাজমহল কী করছে, বর্তমানে এই সাফার করছে মার্বেল ক্যান্সারের সঙ্গে, ডিউ টু অ্যাসিডিক রেইন, অ্যাসিড বৃষ্টির জন্য, হুইচ করডস মার্বেল, ঠিক আছে, এই যে ক্ষতিগ্রস্ত মার্বেলের জন্য সাফার করছে তাজমহল। তো ফ্রেন্ডস তোমাদের বলে রাখি, তোমার যদি বুঝতে কোনো রকম অসুবিধা হয় কোনো কিছু, তো ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের রিপ্লাই করার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, ঠিক আছে, ধন্যবাদ।